হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে উইথ দীপঙ্কর। ফ্রেন্ডস, আজ এই ভিডিওতে আমরা ডিসকাস করব এমন টপিক যেটি তোমাদের আপকামিং এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট টপিক। তো দেখতেই পাচ্ছ, টপিকের নাম হচ্ছে ভারতের ইতিহাসের তুগলক বংশ অর্থাৎ তুগলক রাজবংশ। তো এই তুগলক রাজবংশ থেকে যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন হয় সেগুলো আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। প্রথম কোশ্চেন হচ্ছে, তুগলক রাজবংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক তার উত্তরসূরিদের তুলনায় অধিক বাস্তববাদী বলে পরিচিত ছিলেন এবং তার মূল নীতির একটি কী ছিল? তো আমাদের এখানে উত্তর হবে অর্থনৈতিক কৃষি সংস্কারের উপর জোর দেওয়া। অর্থনৈতিক কৃষি সংস্কারের উপর জোর দেওয়া। না, গিয়াসউদ্দিন তুগলক তার শাসনকে স্থিতিশীল করার জন্য অর্থনৈতিক সংস্কারের মতো ব্যবহারিক শাসনের দিকে মনোনিবেশ করেছিলেন। পরের কোশ্চেন, গিয়াসউদ্দিন তুগলক একজন সফল সামরিক নেতা ছিলেন। কোন উল্লেখযোগ্য যুদ্ধের কারণে তিনি দিল্লির সুলতান হিসেবে উত্থান ঘটান? তো আমাদের এখানে উত্তর হবে সোনিপতের যুদ্ধের মাধ্যমে। সোনিপতের যুদ্ধ। সোনিপতের মতো যুদ্ধে গিয়াসউদ্দিনের সামরিক সাফল্য দিল্লির সুলতান হিসাবে তার অবস্থানকে মজবুত করেছিল। পরের কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলক তার রাজত্বকে ভারতীয় ইতিহাসে সবচেয়ে বিতর্কিত বলে মনে করা হয় এবং তার উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পগুলির মধ্যে কোনটি দুর্বল বাস্তবায়নের কারণে ব্যর্থ বলে বিবেচিত হয়? তো আমাদের এখানে উত্তর হবে রাজধানী দৌলতাবাদে স্থানান্তর। রাজধানী দৌলতাবাদে স্থানান্তর। দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করা তার সিদ্ধান্ত জনগণের জন্য অপরিসীম কষ্টের কারণ হয়েছিল এবং শেষ পর্যন্ত বিপরীত হয়েছিল। পরের কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলকের টোকেন কারেন্সি সিস্টেম ছিল একটি বড় অর্থনৈতিক বিপর্যয়। এর ব্যর্থতার প্রাথমিক কারণ কী ছিল? তো প্রাথমিক কারণ ছিল ব্যাপক জাল। তার মানে মুদ্রাগুলি জাল হয়ে যাচ্ছে, কারেন্সি জাল হয়ে যাচ্ছে, সেই জন্য এটি বড় অর্থনৈতিক বিপর্যয় ঘটেছিল। তার টোকেন মুদ্রার ব্যর্থতা অনিয়ন্ত্রিত জালকরণের কারণে হয়েছিল, যা মুদ্রা ব্যবস্থাকে ভেঙে ফেলেছিল। পরের কোশ্চেন, দোয়াব অঞ্চলে অর্থাৎ গঙ্গা এবং যমুনা নদীর মাঝখানে মোহাম্মদ বিন তুগলকের কৃষি কর সংস্কার কেন ব্যাপক দুর্ভিক্ষের দিকে নিয়ে যায়? তো এখানে আমাদের উত্তর হবে খরার সময় অত্যাধিক কর আরোপ করা। অত্যাধিক কর আরোপ করা এটি দুর্ভিক্ষের দিকে নিয়ে যায়। খরার সময় ভারী কর ব্যাপক দুর্ভিক্ষ এবং অশান্তি সৃষ্টি করে। পরের কোশ্চেন, অনেক বিতর্কিত নীতি থাকা সত্ত্বেও মোহাম্মদ বিন তুগলকের শাসনের একটি ইতিবাচক দিক কী ছিল? ইতিবাচক দিক কী ছিল? বিভিন্ন সংস্কৃতির শিক্ষা ও পণ্ডিতদের উৎসাহিত করা। বিভিন্ন সংস্কৃতির শিক্ষা ও পণ্ডিতদের উৎসাহিত করা। মোহাম্মদ বিন তুগলক এর বিশ্বের বিভিন্ন প্রান্তের পণ্ডিতদের পৃষ্ঠপোষকতার জন্য পরিচিত ছিলেন, সাংস্কৃতিক বিকাশে অবদান রেখেছিলেন। পরের কোশ্চেন, নিচের কোনটি মোহাম্মদ বিন তুগলকের দাক্ষিণাত্য অভিযানের প্রধান পরিণতি ছিল? দাক্ষিণাত্য অভিযানের এখানে আমাদের উত্তর হবে যে দক্ষিণ ভারতে স্বাধীন সুলতানের সৃষ্টি। দাক্ষিণাত্যে তার ব্যর্থতার ফলে বাহমনি সালতানের মতো স্বাধীন রাজ্যের উত্থান ঘটেছিল। পরের কোশ্চেন, তুগলক রাজবংশের পতনের অন্যতম কারণ কী ছিল? এর বিকেন্দ্রীকরণ প্রশাসন। তার কোন ব্যবস্থা বজায় রাখতে ব্যর্থ হয়েছিল? তারা কোন ব্যবস্থা? এখানে আমাদের উত্তর হবে যে ইকতা ব্যবস্থা
বজায় রাখতে ব্যর্থ হয়েছিল। তুঘলকরা ইকতা ব্যবস্থা বজায় রাখার জন্য সংগ্রাম করেছিল, যার ফলে প্রদেশগুলির উপরে নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছিল। পরের কোশ্চেন, তুঘলক রাজবংশের সামরিক শক্তি দুর্বল হওয়ার মূল কারণ কি ছিল? মূল কারণ কি ছিল? না, সৈন্যদের নিয়মিত বেতন দিতে ব্যর্থ হওয়া, সেটিই ছিল প্রধান কারণ। আর্থিক অব্যবস্থাপনার কারণে তুঘলকরা প্রায়ই তাদের সৈন্যদের বেতন দিতে ব্যর্থ হয়, যার ফলে সামরিক অসন্তোষ দেখা যায়। পরের কোশ্চেন, তুঘলক রাজবংশ মঙ্গোল আক্রমণ থেকে বাহ্যিক হুমকির সম্মুখীন হয়েছিল। গিয়াসুদ্দিন তুঘলক কিভাবে এই হুমকির জবাব দিয়েছিল? তো এখানে আমাদের উত্তর হবে যে প্রতিরক্ষামূলক দুর্গ নির্মাণের মাধ্যমে তিনি এই হুমকির জবাব দিয়েছিল। গিয়াসুদ্দিন দুর্গ তৈরি করেছিল এবং মঙ্গোল আক্রমণের বিরুদ্ধে রক্ষা করার জন্য তার সেনাবাহিনীকে শক্তিশালী করেছিল। পরের কোশ্চেন, তুঘলক রাজবংশের ক্রমাগত সামরিক অভিযান কিভাবে সাম্রাজ্যের অর্থনীতিকে প্রভাবিত করেছিল? তো আমাদের এখানে উত্তর হবে এটি ভারী কর আরোপ এবং ব্যাপক অর্থনৈতিক কষ্টের দিকে পরিচালিত করে। ঠিক আছে না, ক্রমাগত সামরিক অভিযান সম্পদের ক্ষয়ক্ষতি করে, উচ্চ করের জন্য বাধ্য করে, যা অর্থনীতিতে আঘাত করে। পরের কোশ্চেন, উত্তর ভারতে মোহাম্মদ বিন তুগলকের ব্যর্থ কৃষি কর নীতির ফলাফল কী ছিল? ফলাফল ছিল ব্যাপক বিদ্রোহ ও দুর্ভিক্ষ। ঠিক আছে না, খারাপ ফসলের সময় তার অতিরিক্ত ট্যাক্সের ফলে ক্ষতিগ্রস্ত অঞ্চলে বিদ্রোহ এবং দুর্ভিক্ষ দেখা যায়। পরের কোশ্চেন, তুঘলক রাজবংশ তাদের রাজস্ব ব্যবস্থার উন্নতির জন্য বেশ কিছু সংস্কার প্রবর্তন করে। তো এই সংস্কার থেকে কি মূল সমস্যা দেখা দিয়েছে? এর থেকে মূল সমস্যা দেখা দিয়েছে রাজস্ব কর্মকর্তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। রাজস্ব কর্মকর্তাদের মধ্যে দুর্নীতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, যা অদক্ষ কর সংগ্রহ এবং অর্থনৈতিক অস্থিতিশীলতার দিকে পরিচালিত করেছিল। পরের কোশ্চেন, তার অনেক সংস্কার সত্ত্বেও মোহাম্মদ বিন তুগলকের ধর্মীয় নীতিগুলি অসঙ্গত বলে বিবেচিত হয়েছিল। এই অসঙ্গতি কিভাবে প্রকাশ পেল? না, এখানে আমাদের উত্তর হবে তিনি ইসলামিক গোঁড়ামিকে সমর্থন করেছিলেন, কিন্তু অন্যান্য ধর্মের সাথে বিতর্কে জড়িত ছিলেন। ঠিক আছে না, মোহাম্মদ বিন তুগলক কিছু ক্ষেত্রে তার ধর্মীয় সহনশীলতার জন্য পরিচিত ছিলেন, পাশাপাশি গোঁড়া ইসলামিক অনুশীলনের পক্ষেও ছিলেন। পরের কোশ্চেন, কিভাবে তুগলক শাসকদের ধর্মীয় নীতি দক্ষিণে আঞ্চলিক শক্তির উত্থানের অবদান রেখেছিল? না, এখানে আমাদের উত্তর হবে স্থানীয় শাসক ও ধর্মীয় গোষ্ঠীকে প্রশাসনের একীভূত করতে ব্যর্থ হন। এই ব্যর্থতা আঞ্চলিক শাসকদের আরও স্বায়ত্তশাসনের দাবি এবং অবশেষে তুঘলক সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার অনুমতি দেয়। পরের কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলককে প্রায়শই তার সময়ের আগে একজন শাসক হিসেবে গণ্য করা হয়। তার দরবার থেকে কোন ধর্মীয় পণ্ডিত তার নীতি এবং ইসলামী আইনের মধ্যে উত্তেজনা তুলে ধরেন? তো আমাদের এখানে উত্তর হবে জিয়াউদ্দিন বার্নি। মোহাম্মদ বিন তুগলকের দরবারে একজন ইতিহাসবিদ বার্নি সুলতানের নীতিকে ইসলামী আইনের সাথে অসঙ্গতিপূর্ণ বলে সমালোচনা করেছিলেন। পরের কোশ্চেন, ভারতের রাজনৈতিক ভূখণ্ডে মোহাম্মদ বিন তুগলকের শাসনের দীর্ঘমেয়াদী পরিণতিগুলির মধ্যে একটি কী ছিল? তো একটি ছিল বাহমনি এবং বিজয়নগর সাম্রাজ্যের মতো আঞ্চলিক রাজ্যের উত্থান ঘটেছিল। তার নীতিগুলির কেন্দ্রীয় কর্তৃত্বকে দুর্বল করেছিল, যার ফলে শক্তিশালী আঞ্চলিক রাজ্যের উত্থান ঘটেছিল। পরের কোশ্চেন, বাহমনি সুলতানের মতো
দক্ষিণ ভারতে আঞ্চলিক শক্তির উত্থান কিভাবে তুগলক রাজবংশকে প্রভাবিত করেছিল? না, এটি উত্তর ভারতে তুগলকদের নিয়ন্ত্রণকে দুর্বল করে দেয়। উত্তর ভারতে স্বাধীন দক্ষিণী শক্তির উত্থান তুগলকের প্রভাব ও নিয়ন্ত্রণ হ্রাস করে। পরের কোশ্চেন, ফিরোজ শাহ তুগলক তৃতীয় শাসক যে এর রাজত্বকালে কোন ঘটনাটি তুগলক রাজবংশের ক্ষমতার উল্লেখযোগ্য পতনকে চিহ্নিত করেছিল? তো আমাদের উত্তর হবে 1398 সালে তৈমুরের আক্রমণ। না, তৈমুরের আক্রমণ ছিল তুগলক রাজবংশের জন্য একটি ধ্বংসাত্মক আঘাত যা শেষের গুরুকে চিহ্নিত করে। পরের কোশ্চেন, ফিরোজ শাহ তুগলককে তার পূর্বসূরীদের তুলনায় তুলনামূলকভাবে শান্তিপূর্ণ শাসন আমলের জন্য স্মরণ করা হয়। তার শাসনের মূল বৈশিষ্ট্য কী ছিল? মূল বৈশিষ্ট্য ছিল ব্যাপক গণপূর্ত এবং অবকাঠামো প্রকল্প। ব্যাপক গণপূর্ত এবং অবকাঠামো প্রকল্প। ফিরোজ শাহ তুগলক সেচ ব্যবস্থা, সরকারি ভবন নির্মাণ, প্রশাসনের উন্নতির দিকে মনোনিবেশ করেছিল। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এই ভিডিও কেমন লেগেছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো আবার দেখা হবে আরেকটি ইম্পর্টেন্ট টপিকের সঙ্গে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।